আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আজকে একটু অনুষ্ঠানটা ভিন্ন ধর্মী সাজাচ্ছি। ভিন্ন ধর্মী সাজাচ্ছি কি জন্য? আমরা দেখতে পাচ্ছি বিএনপি ও সমন্বয়কদের মধ্যে যেটা আমাদের প্রত্যাশা ছিল না, অপ্রত্যাশিত একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে। যেটা আসলে সত্যি কথা বলতে আমরা চাইছিলাম একটা বাংলাদেশে যারা আছে সবাই মিলে একটা ইউনিটি তৈরি করতে। আমাদের ইউনিটি হবে, দেশে একটা সুন্দর দেশ হবে, যারা যারা অন্যায় করছে তাদের সব অন্যায়গুলা মানে বিচারের আওতায় আনবে। প্লাস ভারতের সাথে যতগুলা চুক্তি আছে সবগুলাই সবগুলা আর কি রিভিউ হবে। কিন্তু আসলে আমরা তেমন কিছু দেখতে পারছি কিনা, আমরা আসলে আগে আসি শুভ ভাইয়ের থেকে। শুভ ভাই যেহেতু সাংবাদিক, ওনার কাছ থেকে আগে শুনে আসি। শুভ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আপনি যদি আমাদেরকে একটু জানান, আপনি তো একজন সাংবাদিক, আপনি কোন কোন সেক্টরে কি কি মানে রিফর্ম দেখতে পাইছেন, কোন সেক্টরে কি রিফর্ম দেখতে পাইছেন, কয়জন যারা দুই একজন বাদে আওয়ামী লীগের মেন মেন যারা আমি আরো স্পেসিফিক ভাবে বলি, যারা ভারতের দালালি করতো এরকম দুই একজন বাদে কাউকে ধরা হয়নি। এই ছাড়, এই তাদেরকে ছাড়ছে কে, কে টাকা খাইছে, একটু যদি একটু just সংক্ষেপে যদি আমাদেরকে একটু জানান সাংবাদিক হিসাবে। দেখুন, এইটা তো অনেক মানে একটা বিশাল আহ, প্রশ্ন, যেটি পুরো জাতির মাথায় এবং সবার মনে একই প্রশ্ন কাজ করছে। তো এটি আমিও আপনার মতোই, আমারও একই প্রশ্ন। আমার কাছে সাংবাদিক হিসাবে যেহেতু কোনো এটা কারা করেছে বা কি কোনো তথ্য নেই, সেই হিসাবে আমি মানে এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তবে আপনি যেটি আজকের বললেন যে সংস্কার কার্যক্রম নিয়ে কথা বলতে পারি। তারপর আমাদের আজকে যারা জুলাই অভ্যুত্থানের মানে শক্তি ছিল, তাদের মধ্যে যে আজকে বৈরিতা, তাদের মধ্যে যে কথা কাটাকাটি হচ্ছে, সে বিষয়ে আমি হয়তো কথা বলতে পারবো। সেই প্রসঙ্গে যখন আসবেন তখন আমি নিশ্চয়ই বলবো। আচ্ছা, তাহলে আমরা ইমরান ভাইয়ের কাছে চলে যাই। ইমরান ভাই, আপনাকে আমরা একটা ভিডিও দেখাই দিলে আপনার জন্য কথা বলতে সুবিধা হতো। আপনি ভিডিওটাই আসলে খেয়াল করবেন আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি। আমাদের আমাদের চ্যানেলের এবং আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমরা আগের থেকে ক্লিয়ার করছি। আমাদের চ্যানেলের এবং আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমি বাংলাদেশে কখনো রাজনীতি করতেও যাব না এবং কোনো দলের পাচাটা আমাদের স্বভাব না। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, শুধুমাত্র বিএনপি, ঠিক আছে বিএনপি অনেক অন্যায় করছে আমরা মানছি, শুধুমাত্র বিএনপির ঘাড়ে দোষ দিয়ে বাকিগুলা সবকিছু আড়াল করা হচ্ছে কিনা। যেমন আমি যে ভিডিওটা দেখাবো সেখানে আপনি দেখবেন যে যারে মাস্টার মাইন্ড পরিচয় করা দিচ্ছিল তার সাথে আওয়ামী লীগের দুইজন নেত্রী ছিল, এবং যাকে মাস্টার মাইন্ড পরিচয় করা হচ্ছিল তার বডি ল্যাঙ্গুয়েজটা কি, সে ওখানে কেন হাসছিল। এবং সাথে দেখবেন আওয়ামী লীগকে আপনারা সবাই যেটা প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন করা হচ্ছে না, সেই বিষয়ে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য কি বলছেন। আপনি জাস্ট ভিডিওটা একটু দেখেন, দেখার পরে আমরা অনুষ্ঠান ইনশাল্লাহ শুরু করবো। They just they just look like any other young person. You will not recognize. But when you see, আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব। নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগে যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা গণজাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে, এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকিয়ে রাখা হবে? এটা বিএনপির বেশিবাদ হইলে তো এটা বিরোধিতা আমার করতে হবে। বর্তমানে যারা সমন্বয়ক আছেন, নিজেকে সমন্বয়ক বলে দাবি করছেন বা সমন্বয়ক আছেন, অ্যাটলিস্ট দুইজন আছেন যারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। ওদের গড়ে মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা প্রত্যেক দিন পাচার করা হচ্ছে হুন্ডির মাধ্যমে, এবং এই টাকাটা জমা হচ্ছে এমিরেটস ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টে, এবং আরেকটি হলো আপনার মাশরিক ব্যাংক। এই দুই ব্যাংকে জমা হচ্ছে। যিনি তথ্য দিয়েছেন আমাকে, তিনি অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছেন। এই হলো, তো কি বিচার করব? এখন আপনার কাছে আমাদের জানতে চাওয়া, ভিডিওটা আপনারা দেখছেন, এখানে আপনি
মানে আমরা চাই দেশে ছাত্ররা দল করুক, আমরা স্বাগত জানাবো। আমরা বিএনপি জানাক আর না জানাক আমরা ধারধারি না, ছাত্ররা দল করবে ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনার সেনাবাহিনীর কথাও যদি বলেন, সেনাবাহিনীতে যদি উচ্চ পর্যায়ে যেতে হয় অ্যাটলিস্ট একটা এক্সপিরিয়েন্সের দরকার হয়। মানে আপনারা এমন কাউকে রাজনীতি করার সুযোগ দিতে চান যার বয়স হয়নি, এক্সপিরিয়েন্স নাই, আপনি কি মনে করেন? এবং ভারতের যে যতগুলা দেখেন 6 মাস হয়ে গেছে, ভারতের সাথে যতগুলা চুক্তি ছিল একটাও রিভিউ করা হয়নি। ইমরান ভাই। জি, আমি বুঝতে পেরেছি। আমি তো ইয়া ভাইকে চিনি, যে অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, উনি মুসলিম লীগের সভাপতি, নামটা তো ভুলে গেলাম, মহসিন রশিদ। মহসিন রশিদ। অনেক জ্ঞানী মানুষ এবং খুবই ইনফরমেটিভ এবং একজন মানে এটাকে বলে যে প্রজ্ঞাবান লোক। আর মাহফুজ আলমের যে ভাষ্যটা আমি শুনলাম, সেই ভাষ্যটা মাহফুজ আলমের আগের যে অবস্থান, মানে যে ভাষায় সে কথা বলছে, সেই ভাষার থেকে আমার মনে হয় একটু নমনীয় হয়ে গেছে। সে আগের মতো তার স্ট্যান্ডটা অনেক স্ট্রং না। এটা হতে পারে যে সে হয়তো রাজনীতিতে তো তারা নতুন নবাগত, তারা হয়তো বিপ্লবী বা গণঅভ্যুত্থান করছে, নেতৃত্ব দিচ্ছে। সে তো আবার একটি ইন্টেলেকচুয়াল টাইপ, মানে ব্রেইন চাইল্ড অফ দিস, যেটা জুলাই আগস্টের বিপ্লবের বলা যায় তারে। মানে আমাদের এই সময়ের হয়তো দাদা ভাই আর কি, ছোটদের কাছে, যে মারা গেছে কিছুদিন আগে, এও নোয়াখালী সেও নোয়াখালী। তো ফরহাদ মাজারের শিষ্য বা আদর্শে বিশ্বাসী এরা অনেকটা মনে হয় এরকম আর কি। তা আমি অ্যাকচুয়ালি যেটা মহসিন রশিদ ভাই বলছে, ওনার কথা আমি আসলে অথরিটিতে নেই, কিন্তু এখন উনি নিজে কতটুকু দেখছে, এটা সত্যতা যাচাই করছে কতটুকু আমি জানি না। তবে রিউমার অনেক আছে এরকম, আমি রিউমার দেখি, বাট আমাকে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। এরপরে আবার আমি সার্জিস আলমকে দেখলাম, কিছুদিন আগে বক্তব্য দিল যে তাদের ফান্ডে কত টাকা আছে, কত টাকা দেওয়া হয়েছে, কোথায় কিভাবে দেওয়া আছে, সবই ক্লিয়ার করা হয়েছে। এখন এইগুলির ব্যাপারে আসলে অনেক কিছু আমরা সন্দেহ ঢুকানোর জন্য, ষড়যন্ত্র করার জন্য বা একটা বিতর্ক সৃষ্টি করার জন্য, জাতীয় ঐক্য নষ্ট করার জন্য, ছাত্রদের যারা আমাদের শিক্ষার্থী আন্দোলনকারী তাদেরকে আমরা যাতে ভুল বুঝি, এগুলি বিএনপি এবং ছাত্রলীগ আওয়ামী লীগের দুই দলেরও একটা সমন্বিত প্রচেষ্টা হতে পারে বা ষড়যন্ত্র হতে পারে। আমি আসলে বিএনপি আর আওয়ামী লীগকে অতটা বিশ্বাস করি না। আমি যতটা বিএনপিকে আগে বিশ্বাস করতাম, সেইটা আমার এখন একজন নিরপেক্ষ মানুষ হিসাবে আমি যা দেখতেছি, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় তাদের যে মেলামেশা, আওয়ামী লীগের লোকজনের সাথে বিতর্কিত লোকদেরকে স্টেজে উঠানো, বিভিন্ন কর্মকাণ্ড এবং মির্জা ফখরুলের ইদানিংকার কথাবার্তা, এগুলি শুনে আমার একটু মানে আসলে আমার বিশ্বাসে তীর ধরেছে। মির্জা আব্বাসের কথা শুনে আবার একটু আশ্বস্ত হয়েছিলাম, উনি আবার এটাকে একটা ব্যালেন্স করতে চেয়েছে। কিন্তু মির্জা ফখরুলের কথা আমি খুবই হতাশ হই, কারণ ওনার অবস্থানটা আসলে আমার কাছে মনে হচ্ছে কেমন যেন আগের মতো নাই, উনি যেন ওনার অবস্থান থেকে সরে গেছে। এখন পর্দার আড়ালে তো একটা জানা যায় বাংলাদেশের মানুষের ইয়াং জেনারেশন সেন্টিমেন্ট আসলে আমরা যেটা জানি এই মুহূর্তে, তারা হলো আপনি নিশ্চয়ই জানেন ভারত আমাদের একটা পরীক্ষিত শত্রু, ৭১ ছিল পরীক্ষিত বন্ধু, কিন্তু ৭১ পরবর্তী যে কর্মকাণ্ড, তাতে ভারত আমাদের টেস্টেড এনিমি। এখন আমি হয়তো আমার এনিমির সাথে পারবো না, এই মুহূর্তে শক্তিশালী একটা প্রতিবেশী আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাকে মনে মনে ধরে নিতে হবে ভারত বাংলাদেশের ভালো চায় না। বাংলাদেশ স্বাধীনভাবে পথ চলুক, স্বাধীনভাবে গড়ে উঠুক, বাংলাদেশের গণতন্ত্রের চর্চা হোক, বাংলাদেশের মানুষের মুক্ত চিন্তার উন্মেষ হোক, এগুলি ভারত চায় না। ভারত বিশ্বে যেন আপনার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে,
যার জন্য ডক্টর ইউনূসের মতো মানুষ যেহেতু বাংলাদেশ এখন নেতৃত্ব দিচ্ছে, ডক্টর ইউনূসকে নিয়ে তারা অনেক আপত্তিকর কথা বলে, মন্তব্য করে এবং অনেক গাঁজাখুরি গল্প, আষাঢ়ে গল্প এবং কিচ্ছা কাহিনী তারা তৈরি করে। তো ভারতের এখান থেকে আমরা যেটা মানে তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে মানে বিদ্বেষ, বিশেষ করে বাংলাদেশ একটা 90% মুসলমানের দেশ, এখানে মানুষের মন মানসিকতা তো ইসলামের একটা ধারাবাহিকতা থাকবে, ইসলামের একটা প্রভাব থাকবে। ভারত চাচ্ছে এটা ওদের দেশের মতো একটা মানে সেকুলারিস্ট কান্ট্রির মতো আচরণ করবে। ভারতের দাদাগিরি, যেটা ভারত পরোক্ষভাবে চায়, প্রত্যক্ষভাবে চায় এবং এটা একেবারে প্রমাণিত। যার জন্য আমি মনে করি এই মুহূর্তে আমাদের এক থাকতে হবে। কিছু এরকম মিডিয়ার প্রচার প্রচারণা, কথাবার্তা, তথ্য এগুলি যাচাই বাছাই না করে আমাদের মানে ভারতের ফাঁদে যেন আমরা পাড়া না দেই, আমরা যেন ইউনাইটেড থাকি। হোয়াটএভার মে বি দ্য কেস, উই শুড বি ইউনাইটেড, যেমন আমরা 71-এ ইউনাইটেড ছিলাম। তারপরে আপনার জায়দার দিনে আমার এই যে ভাই আসলো সাইফুল শুভ, আমি দেখলাম ওখানে আমাদের শফিক রহমান ভাই, আমাদের এত শ্রদ্ধাভাজন, অত্যন্ত জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান লোক, যারা আমরা খুবই সম্মান করি এবং ওনার প্রতিটি অনুষ্ঠান আমরা এনজয় করতাম, কথাবার্তা, তার স্টাইল, স্মার্টনেস এবং এত শার্প একটা লোক। সেই মানুষটাকেও দেখলাম আপনার ওই দিন বসুন্ধরার কোন একটা প্রোগ্রামে গিয়ে উনি কি যেন একটা দেখলাম প্রোগ্রামের মধ্যে। এখন এই সমস্ত মাফিয়া যারা আমাদের কর্পোরেট হেড, এদেরকে এইভাবে নেকেডলি পাবলিকলি সমর্থন করা, তাদের সাথে আঘাত করা, সখ্যতা দেখানো, এইটা তো আসলে সৎ রাজনীতিক যারা তারা করতে পারে না। হ্যাঁ, পর্দার আড়ালে অনেক কিছু হয়, কিন্তু একেবারে মানে আমাদের এতটুকু উদাম হওয়া, খোলা হওয়া, এইটা আমি বুঝি না কেন। এটা ওনারা ভালো বলতে পারবে, কারণ উনি অনেক জ্ঞানী মানুষ। এখানে আমাদের ডক্টর কলিমুল্লাহ সাহেব আছে, উনিও অনেক জ্ঞানী মানুষ, ওনারা অনেক খবর রাখে। আমার মতো সাধারণ মানুষের পক্ষে অ্যাজ এ সোলজার আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। কারণ বসুন্ধরা কি জিনিস আমরা জানি। আমরা জানি আনভির হত্যা করেছে একটা মেয়েকে এবং সেটাকে ধামাচাপার জন্য চেষ্টা করেছে। তো রংধনু গ্রুপের সাথে গন্ডগোল হয়েছে, মানুষের জমি গ্রাব করেছে, 1 বিঘা জমি কিনে ওই 1 বিঘার মধ্যে আরো 3 বিঘা দখল করে নিয়ে গেছে, চতুর্দিকে ওয়াল তৈরি করে, যেহেতু ভূমিদস্যু। এই সমস্ত মানুষকে ঢালাও ভাবে জায়দাদিনের মানে আমাদের শফিক রহমান ভাই, আমি অত্যন্ত শ্রদ্ধা করি এই লোকটাকে, কিন্তু আমার কাছে মিলতেছে না অঙ্কগুলি। তো এখন এইটার ব্যাখ্যা হয়তো আমি অত সূক্ষ্ম ব্যাখ্যা করতে পারবো না। হয়তো এটা কি আর্থিক সংকট আছে, ডোনেশনের ব্যাপার আছে, সামনে ইলেকশন, বা ওই যে আমাদের দেশের তো মাহমুদুর রহমানও একজন প্রথিত দশা সাংবাদিক, এবং মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক এবং পরীক্ষিত দেশপ্রেমিক, মেধাবী, এবং আপনি বলতে পারেন ইঞ্জিনিয়ার, আইবি এর গ্রাজুয়েট, মানে অত্যন্ত মানে ডেডিকেটেড লোক, যে তার রক্ত দিয়েছে কিন্তু কম্প্রোমাইজ করেনি। তা আমরা মাহমুদুর রহমানের মতো 2-1টা লোক আশা করেছিলাম। তো শফিক রহমান ভাই সেটা তো আমার মনে হয় দেখাতে পারলো না। যাই হোক, আমি হতাশ না। আমার মনে হয় যে মাহফুজ আলম যেটা বলেছে, যতটুকু বলেছে, মাহফুজ আলম ইজ গাইডেড বাই সামবডি স্টার্ন, অত শক্ত অবস্থানে না থেকে যে ওকে ধরি মাছ নাচুই পানি, আমাদের যাতে আরো আমরা একটু ইন্ডিয়াকে বিরক্ত না করে বা খেপিয়ে না তুলে, পরিস্থিতি ঘোলাটে না করে, যেহেতু ইন্ডিয়ার উপরে আমাদের, ইন্ডিয়ার সাথে আমাদের অনেক ব্যবসা আছে, আমাদের ডিপেন্ডেন্সি আছে, এইভাবে চলে যাওয়া। আমি হয়তো সামনে আরো একটু সময় আমরা দেখলে বুঝতে পারবো। আর একটা হলো নতুন দল একটা তৈরি হচ্ছে, আপনি জানেন, নতুন দলের ভয়ে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আরেকবার আসবো আমি আমি হচ্ছে আরেকটু জিনিস আপনাদের, আপনারা যারা বাংলাদেশে আছেন, দেখেন আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমি আবার বারবার কেন বলছি, আমাদের কোনো ইন্টারেস্ট নাই। মানে আপনি বাংলাদেশে কি হচ্ছে, মানে মানে কোন দল কোন পাওয়ারে আসলো কি আসলো, এটা আমাদের কোনো বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই, মানে ওই পার্সোনাল ইন্টারেস্ট নাই। দেখেন আমি আপনার একটা জিনিস দেখাই, যে
জিল্লুর রহমান, যিনি হচ্ছেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, তিনি বলছেন, তিনার কথাগুলো একটু শোনেন। এখন এই সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি করছে, কখনো অন্য রাজনৈতিক দলের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে, তাদের কথাবার্তা নানান জায়গায় নানাভাবে, তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো সমন্বয় নেই। এটা একেবারেই এক এক জায়গায়, আমি সারা দেশে বা সাধারণ মানুষের কথা শুনতে যাই, টাউন হল করতে যাই, সেখানে তারা যেসব দাবি তুলে অবাক হবার মতো এবং নানা অনিয়মের সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন, এই অভিযোগ আছে। টেন্ডার বাণিজ্য, প্রমোশন, নিয়োগ, ব্যবসা বাণিজ্য, দখল। আমি হচ্ছে এটা যদি আপনারা শোনেন, এবং আমি আরো আরেকটা প্রমাণ দেখাই দিই আপনাদের, বর্তমান সরকার যারা চালাচ্ছেন তাদের আরেকটা সুন্দর আরেকটা জিনিস দেখাই দিই, যে এটা হচ্ছে আপনার, দেখেন, চীনের থেকে জাহাজ কেনার জন্য 500 কোটি টাকার একটা দুর্নীতি হয়েছিল। যেই দুর্নীতিবাজ ছিল, সেই দুর্নীতিবাজকে পুনর্বহাল করছেন বাংলাদেশেরই এখনকার উপদেষ্টা মন্ডলীর সদস্য একজন। 500 কোটি টাকার দুর্নীতি জাহাজ কেনার জন্য। এই ডিটেলস আপনারা যদি চ্যালেঞ্জ করতে চান, তার এই যে সাখাওয়াত সাহেবের কথা বলছে, আমি বলেই দিলাম, সাখাওয়াত সাহেবের ভাইয়ের যত টাকা পয়সা এদিক সেদিক করছে সব ডিটেলস রেকর্ড আমাদের কাছে আছে। আমরা স্টুডেন্টেরও প্রতিটা, আপনি যে বলছেন প্রতিটা স্টুডেন্টের রেকর্ড আমাদের কাছে আছে, প্রতিটা স্টুডেন্টের। কিন্তু আমরা বাংলাদেশ এগুলো এখন ছাড়লে বাংলাদেশ অশান্ত হবে, যে কারণে আমরা বৃহত্তম স্বার্থে এগুলো ছাড়ছি না। তাই বলে আপনি মনে করেন এক একটা দলকে, আমি কলিমুল্লাহ স্যারকে রিকোয়েস্ট করব, স্যার আপনি দেখেন, মানে খুব করুণ একটা কাহিনী বলি আপনাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদবির বাণিজ্য করে একজন স্টুডেন্ট, যার বয়স 19 বছর 6 মাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বানান পারে স্যার? কি বলবেন স্যার? কলিমুল্লাহ স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। ধন্যবাদ। আসলে অ্যাসপারশন হয়ে যায়, কিন্তু আপনি যেহেতু বিষয়টা তুললেনই, সেই জন্যে আসলে ফোরফ্রন্টে নিয়ে আসাটা ভালো। আপনার বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতি বিষয়ক আপনার শক্তিশালী ইনস্ট্রুমেন্ট হচ্ছে, একটা সময় ছিল দুর্নীতি দমন ব্যুরো, সেটাই আরো মহাশক্তিশালী পরাক্রমশালী হয়ে নাম ধারণ করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনে এ পর্যন্ত যে কজন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনতাম এবং চিনি। তার মধ্যে গোলাম রহমান সাহেব, তিনি বলেছিলেন দুদক হচ্ছে একটি নখ এবং দন্তবিহীন ব্যাঘ্র বা সিংহ, এবং এই নাক এবং দাঁত যাতে সংযুক্ত হয় সে ব্যাপারে আমারই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের বড় ভাই ইকবাল মাহমুদ, তিনি দুদককে শক্তিশালী করলেন, আমাদেরকে ডাকলেন। একেবারে প্রতি বছর ঘটা করে দুর্নীতি বিরোধী সপ্তাহ পালন সময়, এবং সেই সঙ্গে একেবারে বাচ্চাদের দিয়ে আপনার রচনা প্রতিযোগিতা করার ব্যবস্থা করলেন। সেই যে আউটপুট আসলো, সেগুলো মান নির্ধারণের জন্য যে প্যানেল তৈরি করেছেন, তাতে আমি ওয়ান অফ দ্য মেম্বার্স ছিলাম, along with Professor SMI সৈয়দ মনজুরুল ইসলাম। এবং শতটা স্টোর চালু করা হয়েছিল বিভিন্ন প্রাইমারি এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশন সাবসেক্টরে। এবং আমি প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে আপনার ছাত্রীদের হলে আপনার শতটা স্টোর চালু করেছিলাম, এবং তৎকালীন দুর্নীতি দমন কমিশনের সচিব শামসুল আরিফিন সাহেবকে দিয়ে উদ্বোধন করিয়েছিলাম।
এখন এই যে জেস্টারটা, এটা তো ভালো জেস্টার ছিল, কিন্তু সেটি আমরা ব্যাপকভাবে কাজে লাগাতে পারলাম না কেন? বেসিক্যালি মাইন্ডসেট। দুদকে যারা কাজ করেন তাদের একটা ধারণা, তারা আপনার সিন্দাবাদের তথ্য, মানুষকে কিভাবে কোর্স করা যায়, একটু স্থূল শোনা যাবে কথাটা, বাটে ফেলে নিজেদের আখের গোছানো যায়, সেইভাবে তারা কাজ করবার চেষ্টা করেন। আর মানে দেখা যায় যে যে বিষয়টা আসলে আমলযোগ্য নয়, এই ধরনের বিষয়গুলো নিয়ে নিজেদের করণিক দৃষ্টিভঙ্গিতে মানুষকে আপনার নানানভাবে হয়রানির ব্যবস্থা করেন। আমি নিজে যখন এই বিষয়টা নিয়ে শো করেছিলাম এসএ টিভিতে, তখন আপনার একজন কর্মকর্তার স্বামীকে নিয়ে তিনি কুপিত হলেন এবং এসএ টিভিতে নানান রকম ভাবে প্রেশার ক্রিয়েট করলেন। এখন সালাউদ্দিন সাহেব তিনি এসএ টিভির স্বত্বাধিকারী, এসএ পরিবহন মূলত ব্রেড উইনার তাদের, তো ফলে নানান ভাবে হুমকি ধুমকি দিয়ে আপনার এমন অবস্থাটা তৈরি করলেন যে শেষ অবধি যিনি তখন নাম ভূমিকায় ছিলেন, সাবেক পুলিশ কর্মকর্তা, তিনি যেহেতু আমাকে নিমন্ত্রণ করে সেখানে এই শোর ব্যবস্থা করে দিয়েছিলেন, তাকে সহ আপনার গদিচ্যুত হতে হয়েছিল। এই হচ্ছে তাদের পারফরমেন্স। অর্থাৎ তাদের যে কৃতকর্মগুলো, সেগুলো যদি আপনি ফোরফ্রন্টে নিয়ে আসেন, এখন ধরুন আমরা তো কাউকে জীবনে খাজনা দিয়ে চলিনি, এবং সরকার নির্বিশেষে, এবং সেই কারণে আমাদের মতো লোকদেরকে বেয়ারা ঠাওরানো হয়। আর আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন দায়িত্ব পালন করেছিলাম, তখন আমি শূন্য সহিষ্ণুতা প্রদর্শনের ব্যবস্থা করেছিলাম, যে কারণে প্রচুর লোক র্যাকেট মতো তারা নানানভাবে আমাকে মেলাইন করবার চেষ্টা করেছে, জাতীয়ভাবে বিতর্কিত করবার একটা সংঘবদ্ধ চেষ্টা করেছে। স্বয়ং শিক্ষামন্ত্রী দীপুমণি তিনি ছিলেন এই ক্ষেত্রে পালের গোদা, এবং তার যে লেসপেন্সাররা তারা এখনো এমনকি দুদকেও বসে আছে। তো সেই জন্যে কিছুদিন পর পর, যেমন ধরুন আমার দেশের মতো পত্রিকা, যেটি এতদিন পর আমাদের সবার প্রত্যাশা এই যে তারা জাতির বিবেক হিসেবে কাজ করবেন, তারা পুরনো একটি রিপোর্টের যে চর্বিত চর্বণ হাজির করেছে, যেটা খুব আনফর্চুনেট। আমার রুচিতে বেঁধেছে সেটা নিয়ে একটা রিজয়েন্ডার দেওয়ার। প্রথম আলো মাঝখানে এই কাণ্ডটা করবার চেষ্টা করেছিল, আমি রিজয়েন্ডার দিয়েছিলাম। আর আপনার সময় সময় একই স্টোরি তারা বিভিন্ন ভাবে অন্যের দায় আরেকজনের ঘাড়ে দিয়ে দেওয়ার চেষ্টা, ত্রুটি করেননি। তো এই যে কালচারটা, এটি আপনার এখনো আমরা দেখেছি সর্বত্রগামী, এবং কারো হয়তো পিতার নাম ব্যবহার হচ্ছে, কারো মামার নাম ব্যবহার হচ্ছে, কারো আপনার দুলাভাইয়ের নাম ব্যবহার হচ্ছে, এরকম ভাবে নানান সমন্বয়ক এবং তার পরিবারকে মেলাইন করবার একটা চেষ্টা যে নেই তা নয়, কিন্তু বিষয় হচ্ছে যে যারা দলীয় রাজনীতিতে সক্রিয় নেতৃবর্গ, তাদের যারা সাঙ্গপাঙ্গ, তারাও অনেকে ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত। আর এর পাশাপাশি যারা এই বিষয়গুলো দেখাশোনা করবেন, তারাও তাদের মতো করে রক্ষক ভক্ষকের ভূমিকায় রত থাকছেন। তো সব মিলিয়ে আপনার এই যে বিজার একটা অবস্থা, নৈরাজ্য যেটা, সেটি আসলে আমাদের সবার এই যে মাতৃভূমি, এই মাতৃভূমিকে একটা জিম্মি অবস্থায় ফেলে দিয়েছে, এবং কম্বল বাঁচতে গেলে পুরোটাই তো উজাড় হয়ে যাবে, যাবেন কোথায়? ধন্যবাদ।
শুভ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুভ ভাই, জি, আপনি আমাদেরকে, আপনি ভয় পান না। আমরা আপনার যদি কোনো, আপনার কথা অনুযায়ী যদি কেউ কোনো আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকে, আমরা তার প্রতিরোধে দাঁড়াই যাব। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার কাছে আমাদের সুস্পষ্ট প্রশ্ন, আপনি তো আপনার কলিগ আছে অনেক বিভিন্ন পত্রিকায়, মনে করেন অন্য পত্রিকায় কিন্তু আপনার কলিগ, তারা আপনার সাথে কাজ করে। তো জি, আপনি এতদিন পর্যন্ত যারা দেখছেন বিভিন্ন অন্যায়ের সাথে যুক্ত ছিলেন, মনে করেন আমি উদাহরণস্বরূপ দিয়ে নিলাম, আপনার আওয়ামী লীগের একজন ওই যে চ্যানেলে কাজ করতো, ওনার নামটা কি মনি, যাই হোক। তো এরকম টাইপের একজন মানুষ যে সারা জীবন বিভিন্ন কারণ অন্যায় করছে, টাকা নেছে, দুর্নীতি করছে, এরকম সাংবাদিক কয়জনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে এবং মালিক পক্ষ কেন করছে না? জি, ধন্যবাদ। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শুনছিলাম আমাদের শ্রদ্ধাভাজন স্যার কলিমুল্লাহ স্যার কথা বলছিলেন, আমাদের ইমরান ভাই কথা বলছিলেন, যে আমাকে যে প্রশ্নটি করেছেন, আমি এই প্রশ্নটির প্রসঙ্গত আরেকটি কথা বলতে চাই। আজকে যদি আপনারা সোশ্যাল মিডিয়া দেখে থাকেন, তাহলে আমাদের যে গণমাধ্যম সংস্কার কমিটি, সেই কমিশন থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে গত 21 জানুয়ারি, যেটি আগামী 27 জানুয়ারি একটি মিটিং হবে। সেই মিটিং এ কাদেরকে ডাকা হয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি কামাল আহমেদ মজুমদার, সাবেক শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী নওফেল, তারপরে আপনার আরো অনেকেই, মানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, আপনি যাদের কথা বললেন যে যাদের চাকরি চলে যাওয়া উচিত ছিল, বা যারা আজকে ওই বিভিন্ন টেলিভিশনের সিইও এবং এমডি এবং চেয়ারম্যান বা পরিচালক রয়েছেন, তাদেরকে ডাকা হয়েছে। এটি নিয়ে আমরা সন্ধ্যা থেকেই সোশ্যাল মিডিয়াতে কথা বলে যাচ্ছি। আপনি যে কথাটি বলেছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পেলে তো আর সাংবাদিকতা করতে আসতাম না। আমি বলছি, আমি যখন আপনি প্রথম দিকে প্রশ্ন করেছেন, আমি বলেছি যে বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, সে বিষয়ে আমি কথা বলতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে যেহেতু একজন রিপোর্টার, আমি যেটা জানি এবং যে তথ্যটুকু আমার কাছে থাকে, সেগুলোই আমি জাতির কাছে পেশ করতে পারি। যেমন কালিমুল্লাহ স্যার এখন বললেন যে অনেকগুলো পুরনো তথ্য নিয়ে আরেকজন রিপোর্ট করে দিয়েছেন। তো সেই জিনিসগুলোকে আমরা, আমি আপনি কি এই প্রজ্ঞাপনটার কথা বলছেন? এক্স্যাক্টলি। আপনি যদি এখানে আমাদের আলোচক এবং দর্শকদের সুবিধার্থে যদি আপনি নামগুলো পড়েন, আমার মনে হয় না কেউ বলবে যে এদের নিয়ে কি গণমাধ্যম। সব কয়জনই আওয়ামী লীগের নাম, আমি সব কয়জনের 48 জনের নাম আছে, সব কয়জন আওয়ামী লীগের নাম। আওয়ামী লীগের নাম। তাহলে আপনার যে আজকে, তাহলে এই যে সংস্কার কমিশন, ওনারা কি এই দেশে থাকেন না? ওনারা কি এই গণমাধ্যমের সঙ্গে জড়িত নন? ওনারা কি কিছুই জানেন না? তাহলে এই ঘটনা কেন ঘটবে? আজকে এই কথা আমাদেরকে কেন আলোচনা করতে হবে? তাহলে এই বিপ্লব আর এই অভ্যুত্থান যেটাই বলি, তাহলে আমাদেরকে এটা কেন করতে হলো? এতগুলো মানুষ কেন জীবন দিল? আপনি যদি সংস্কার কমিশন, আজকে আমরা ওয়ার্কিং জার্নালিস্ট, আমাদের কাছে তো কখনোই কোনো তথ্য চাওয়া হয়নি। আমরা এরকমও দেখেছি একজন সাংবাদিক ওখানে আছেন 71 টেলিভিশনের, যাকে সংস্কার কমিশনের মেম্বার হিসাবে এখানে লেখা হয়েছে। আমি নিজেও জানতাম না যে উনি কিভাবে একটা সংস্কার কমিটির মেম্বার হয়ে থাকেন। সেখানে আমাদের সিনিয়র যারা আছেন বা জ্যেষ্ঠ সাংবাদিক বা গণমাধ্যম ব্যক্তিত্ব অথবা ভালো যারা কলামিস্ট আছেন, তাদেরকে ইনক্লুড করা যেতে পারতো। তাহলে উনি কিভাবে এটার সদস্য হলেন, আমি অবাকই হলাম, আমি জানতামও না। তো এইভাবে যদি এই কমিশনই যদি এই কাজ করে, তাহলে আপনি কি মনে করেন যে যেই কামাল আহমেদ মজুমদার, যে নওফেলকে আপনি ডাকছেন, সে কি কখনো তার যারা ফেসিবাদের পক্ষে কাজ করেছে তাদেরকে চাকরিচ্যুত করবে? আমরা তো মনে করি না তাকে চাকরিচ্যুত করবে। আজকে আমরা এই যে সাংবাদিকের কথাই বলেন, আমি যাদের কথাই বলছি, আপনি যাদেরকে মিন করছেন, তারা তো চিহ্নিত।
এবং আরেকটি বিষয় আমি এখানে আপনার একই সঙ্গে বলতে চাই যে দেখেন আওয়ামী লীগের সময় কি হলো, গণমাধ্যমকে তারা ভিন্ন মতের গণমাধ্যমকে তারা বন্ধ করে দিল। যেমন আমার দেশের কথা বলতে পারি, দিগন্ত টেলিভিশন, চ্যানেল 1, ইসলামিক টেলিভিশন, এছাড়াও আমি দৈনিক সংগ্রামের মিডিয়া ডিএফপি যেটি আমাদের মিডিয়া ভুক্তি, সেটি বন্ধ রাখা হয়েছিল, নয়া দিগন্তের বন্ধ রাখা হয়েছিল সে সময়। আর এই সময় আমরা দেখছি কি সরকার কোনো চাপ না দেওয়া সত্ত্বেও আজকে হঠাৎ করে ভোরের কাগজ বন্ধ হয়ে গেল। আজকে তার কিছুদিন আগে নাইমুল ইসলাম খান তার সমস্ত পত্রিকা বন্ধ করে দিল। এটি তো আসলে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে। তো এখানে আমি বলবো যে আজকে এই বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদেরকে শক্ত হাতে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এটি আমার তো মনে হয় যে যখনই কোনো প্রবলেম হবে সাথে সাথে যদি সরকার থেকে এটিকে রেসপন্স করা হয়। আজকে আমাদের তথ্য উপদেষ্টা উনি কোথায়? তথ্য উপদেষ্টা আজকে সে একজন সমন্বয়ক, তাহলে উনি আমাদের একটা প্রশ্ন আছে শুভ ভাই আপনার প্রতি। আমাদের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের আমাদের ভাই বোন মারা গেছে, আমরা ব্যথিত, আমরা আমার ভাই বোন, মনে করেন আপনার ভাই বোন মারা গেছে, আমাদের কথা বাদ দেন, আপনার ভাই বোন মারা গেছে, মারা যাওয়ার পরে তথ্য কমিশন বলছে, তথ্য যেই উপদেষ্টা আছে তিনি বলছে এই তথ্যগুলা জাতিসংঘকে, জাতিসংঘ যে কমিশন ছিল যারা আপনি জানেন ভালো করেই, যারা ছিল তাদেরকে এই তথ্যগুলো দেওয়া যাবে না, কারণ বাংলাদেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বদনাম আসবে। কথাটা কি সত্য কিনা? তো এই যদি হয় তার মেন্টালিটি, তো আমরা কই যাব কন্ত? আমাদের এই লাশগুলো বৃথা না? জি বলেন। সেজন্যই তো এটাই আমি বলছি যে আজকে পুরনো বিষয় নিয়ে যারা আজকে এই স্যার যেটি বললেন যে পুরনো বিষয় নিয়ে যারা রিপোর্ট করছেন, আমি তাদেরকে বলবো যে এটি নিঃসন্দেহে একটি ঘৃণিত কাজ। আজকে এই বর্তমান সরকারের আমলে এখন যেগুলো হচ্ছে সেগুলোর সমালোচনা আপনারা করুন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। পুরনো বিষয় যেগুলো ছিল সেটি অযথা টেনে নিয়ে এসে আমাদের এই যে ফেসিবাদীকে মানে পিছনে ফেলে দিয়ে নানান রকমের তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। সুতরাং আমি বলবো যে আপনারা সবাই একমত হবেন এবং এটি নিয়ে আপনারা সবাই বক্তব্য রাখবেন যে কিভাবে এই গণমাধ্যম সংস্কার যে কমিশন, সেটিকে আমরা বলতে চাই যে তাদেরকে মানে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে না, এদেরকে ডাকা যাবে না। আজকে হ্যাঁ, আমি ধরে নিচ্ছি কামাল আহমেদ মজুমদার মোহনা টেলিভিশনের মালিক, কিন্তু তাই বলে কি আমি তাকেই ডাকবো? তারা যদি সংস্কার করতো তাহলে তো বিগত 16 বছর ছিলই। আজকে বিজয় টিভির মালিক নফেল যদি মালিক আছেন, তাই বলে কি আমি তাকেই ডাকবো? তাহলে আমাদের এই বিপ্লবের মানে এই বিপ্লবের অর্থ কি দাঁড়াবে? তো সেজন্য আমি বলবো যে এই বিষয়গুলো সবাই যার যার অবস্থান থেকে যদি আলোচনা করি তাহলে নিশ্চয়ই আমরা তথ্য উপদেষ্টার কাছে নিশ্চয়ই এই ব্যাপারে আমরা একটি ব্যাখ্যা চাইতেই পারি যে আপনার এই কমিশন কাদেরকে নিয়ে গঠিত হলো এবং তারা কিভাবে এই ধরনের নোটিশ দেয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা ইমরান ভাইয়ের কাছে যাই। ইমরান ভাই, আমাদের খুবই সহজ সরল প্রশ্ন, আমাদের প্রশ্ন আসলে পেঁচানো না, খুব সহজ সরল প্রশ্ন। আপনাকে আমি বাংলাদেশের পররাষ্ট্র সচিব বানাই দেব, আমরা বানাই দেবো আর কি, জনগণ সবাই মিলে। আপনি ভারতের সেনাবাহিনীর প্রধানের কাছে যে গোপনে একটা বৈঠক করে আসবেন, পারবেন কিনা? যদি না পারেন তাহলে আপনি কেন পারমিট করলেন ভারতের সচিবকে বাংলাদেশে এসে বৈঠক করার জন্য? এগুলি তো আসলে কন্ট্রাডিক্টরি। এখন আপনার যা কিছু হচ্ছে এগুলি তো খুবই বিতর্কিত এবং এগুলি আমাদের এখন আমাদের যে বিপ্লবের বা গণঅভ্যুত্থানের যে আদর্শ বা আমাদের যে উদ্দেশ্য, এটা তো তার পুরোপুরি সাংঘর্ষিক। এখন আমি জানি না, আমরা তো ছোট মানুষ, আমি এটুকু বুঝি যদি একটা দেশের যে নামগুলি আমি শুনলাম, এই যে কামাল সাহেব, ওই যে কোন টিভির মালিক, মোহনা টিভির, তারপরে নওফেল, মানে এইসব যদি হয় আমাদের এখন কোন সংস্কার কমিটিতে,
তাহলে তো ওই সংস্কার আমাদের দরকার নাই। তাহলে বিএনপি যেটা বলতেছে তাড়াতাড়ি ইলেকশন দেন, আপনাদের সংস্কার দরকার নাই, আমরাই সংস্কার করে নেব, আপনারা শুধু ইলেকশনের জন্য আমাদেরকে এখন ভোট দেওয়ার ব্যবস্থা করেন, ভোট নেওয়ার ব্যবস্থা করেন, এবং বাকি দরকার নেই। এখন বিএনপির কথাটা প্রমাণ করার জন্য কি সংস্কার কমিটি এগুলি করতেছে কিনা, যে যাতে বিএনপি যা চাচ্ছে সেইটাই করা যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি করা। অ্যাকচুয়ালি যাদের একটা বলে না, আপনি তো জানেন যে যাতনা বিষে কবু আসে বিষে ধ্বংসনী যারে, ওই যে সাপের কামড়, যে যার মা তার সন্তানকে হারিয়েছে, যার যে পিতা তার ছেলেকে হারিয়েছে, এগুলির মধ্যে তো একটাও নাই এরা। এগুলি তো সব ওই যে কি বলে আপনার হলো মাখন খাওয়া পার্টি। এখন আমার ভাষা টাষা একটু খারাপ, রাফ, আই ক্যানট টক সলিমুল্লাহ সাহেবের মতো আমি কথা বলতে পারি না। উনি সুন্দর করে, উনি নেগেটিভ কথাটা খুব সুন্দর করে পজিটিভ করে বলে। যেই ক্ষমতাটা আমাকে আল্লাহ দেয়নি। আসলে আমি আই স্যালুট প্রফেসর কলিমুল্লাহ। কারণটা হলো ওনার আর্ট অফ টকিং এবং ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি নাইস। যদি উনি বাসটা ঠিকই দেয়, উনি বাসটা ঠিকই দেয়, বাট আমি হয় কি বাসটা সরাসরি দিই। এটা আমার আর্মিতে এই ক্যারেক্টার ছিল। কারণ আমার একটা ক্যারেক্টার হলো আই টুক পাঙ্গা উইথ দ্য জেনারেলস। আমার মেজর হিসেবে জেনারেলের সাথে আমি পাঙ্গা নিয়েছি, কারণ আমি ওই উচিত কথা বলতে ভয় পাই না। কারণ যারা চোর, যারা মানে ধান্দাবাজ, যারা স্বার্থপর, যারা নিজেদের চেয়ার ঠিক রাখার জন্য বা গদিটাকে আরো পাকাপোক্ত করার জন্য বা একটু উচ্চতর পদে যাওয়ার জন্য এই মানে রাপ করে, অয়েল দেয় বা ওই যে সেনো জাতীয় পদার্থ ঢালে, তা আমি আসলে এই দলের মধ্যে কখনো ছিলাম না। যেমন আমি একটা কথা বলি আজকে একটুখানি, নিরু আমার ক্লাসমেট, বাবলু আমার ক্লাসমেট, আমরা একত্রে ক্লাস করতাম, আমরা সাবসিডারি ক্লাস একত্রে করতাম। আমি তখন ছিলাম সাইকোলজিতে, আমি পাবলিকেরও চান্স পেয়েছিলাম, লতে সাইকোলজিটা আমার ভালো লাগতো। বাট কারণটা হলো আমি দেখলাম পাবলিক অ্যাডে এবং যারা লতে, বিশেষ করে পাবলিক অ্যাডে, এরা দেখলাম একাডেমিক্যালি আমার চেয়ে অনেক বেটার। যারা সাইকোলজিতে দেখলাম আমি এটা ভালো রেজাল্ট করতে পারবো কম্পিটিশনে, তো আই রিমেইন ইন সাইকোলজি। যাই হোক, পরে আমি আর্মিতে চলে আসছি। বাট আমরা পলিটিক্যাল সায়েন্সে একত্রে ক্লাস করতাম, হিস্ট্রি মানে ইয়ার সাথে, ওই আমাদের নিরু এবং বাবলু। তো আমি একটা ডেডিকেটেড ছাত্র দলের নেতাকে দেখেছি যার নাম হলো নিরু, এবং আই টেল ইউ হি টুক দ্য রিস্ক অফ হিজ লাইফ। মানে কি পরিমাণ ডেডিকেটেড, সাহসী, এটা কেউ না দেখলে বুঝবে না। কিন্তু আজকে নিরুর খবর নাই। কোত্থেকে আমানুল্লাহ আমান কিভাবে কি হিরো হয়ে গেল আমি বুঝি না। তারপর আরেকটা ছিল বুলু, ওরা একটু দুষ্ট ছিল। বুলু এখন আমেরিকাতে জাতীয় পার্টি পরে জয়েন করছে, এবং ও এখন আমেরিকাতেই থাকে, নিউ ইয়র্কে থাকে। তো নিরু কিন্তু বাংলাদেশি আছে, বাট আমরা তাকে রাজনীতিতে এখন দেখি না। আমরা তো নিরুর মতো লোককে চাই, এই ধরনের ইয়াং, এনার্জেটিক, সাহসী, এবং হি নোজ হাউ টু অর্গানাইজ। আপনি চিন্তা করতে পারবেন না, আমি তখন ইকবাল হলে থাকি, যদি আমি মহসিন হলের ছাত্র, আমি থাকতাম ইকবাল হলে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতকা বলি আমি, ভীরু পলাতকা শেখ হাসিনা, তার আবার এপিএস এবং পিএস ছিল মালিক সাহেব, মিস্টার মালিক। সে ছিল এস এম হলের ক্রীড়া সম্পাদক বা সহকারী ক্রীড়া সম্পাদক, একমাত্র মানে ছাত্রলীগের মানে ইলেক্টেড মেম্বার আর কি। আর সব ছিল বিএনপি, পুরো প্যানেলটাই ছিল বিএনপি মহসিন হলে। তো আই ওয়াজ হিজ রুমমেট অলসো ফর ফিউ ডেজ। তা আমরা কিন্তু, আমাদের কিন্তু একটা বন্ধুত্ব ছিল, বড় ভাই ছোট ভাই এরকম সম্পর্ক ছিল। তো এখন আমি জানি না, আমরা কিন্তু তারপরও দেশটাকে খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আমরা এখনো ভালোবাসি, আমি বলতে পারি যে নো কম্প্রোমাইজ উইথ দি সভরেনিটি অফ দি কান্ট্রি অর ফ্রিডম অফ দি কান্ট্রি। কিন্তু এখন যে সমস্ত লোক দেখতেছি, প্রেস সেক্রেটারি বলেন, তার কথাবার্তা, সে কথা বলে মনে হয় সে ডক্টর ইউনূসের এক ডিগ্রি উপরে। ডক্টর ইউনূস বলে একটা, সে আবার আরেকটা বলে। তো এই হলো আমাদের প্রেস সেক্রেটারির অবস্থা। শফিকুল আলম না জানি কি নাম, আমার নামটা এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না। তো যাই হোক, চন্দ্র রায়
একজন পরীক্ষিত রাজনীতিবিদ, ভেটারান পলিটিশিয়ান। সেই গয়েশ্বরচন্দ্র রায় দীর্ঘদিন তার এলাকায় কেরানীগঞ্জে যেতে পারে নাই। আমার ইমরান ভাইয়ের মনে হয় নেটের সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, না, আমার নেট এখন বোধহয় ঠিক আসছে। তো আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন 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 এখন, বলেন। হ্যাঁ, তো এখন আপনি বলেন, গয়েশ্বরচন্দ্র রায় যেই দল করে, ওনারই দুনিয়ার বিএনপি নেতা, ছাত্র নেতা ছিল একসময় নাম করা, নামটা ভুলে গেলাম, যাই হোক, নিরুদের আর কি পরে সমসাময়িক আর কি। তো উনি এমপি হয়েছিল, মিনিস্টার হয়েছিল। এখন গয়েশ্বরচন্দ্র রায়ের মতো লোক তার এলাকায় যেতে পারে নাই, তার অসুস্থ মাকে দেখতে যেতে পারে নাই, চিকিৎসার খোঁজ খবর নিতে পারে নাই। বিএনপি হয়ে বিএনপির নেতাকে, সিনিয়র লিডারকে যেতে দিচ্ছে না। এখন এই যদি হয় রাজনৈতিক চর্চা, এই যদি হয় নেতাদের মন মানসিকতা, এদের কাছ থেকে আপনি কিসের দেশাত্মবোধ আর কিসের আপনি কি আশা করবেন? এখন কামাল মজুমদারের টাকা আছে, বসুন্ধরা গ্রুপের টাকা আছে, এখন এইরকম যাদের টাকা আছে, নভেলের টাকা আছে, তো মহিউদ্দিনের ছেলে, এবং ও তো আবার বিবেকানন্দ কি বলে কোথা থেকে পাশ করছে, ও আবার হইলে আপনার কি বলে রামকৃষ্ণ মিশন। তার না ও হিন্দু না মুসলমান। এখন ওই যে আমাদের চিন্ময়ের আবার পিছনে ইসকনের সদস্য, এবং সে চিন্ময়ের কিন্তু আসলে পিছনে শক্তি সে নেপথ্যে, আমরা যতটুকু জানি। এখন এই ধরনের লোকগুলি যদি আবার লাইমলাইটে চলে আছে, তাহলে আপনি কিসের পরিবর্তন কি হবে? আমার মনে হয় ভুল যা হয়েছে হয়েছে, আর ভুল করা যাবে না। আমাদের ছাত্রদের উচিত, আমি এখনো মনে করি ছাত্ররা অনেক ভালো, যারা সমন্বয় শিক্ষার্থী, এরা এখনো বেটার দেন আওয়ার পলিটিশিয়ানস, ভেটারান পলিটিশিয়ানস। এজন্য ভেটারান পলিটিশিয়ানস এর মধ্যেও ভালো মানুষ আছে, এদেরকে নিয়ে এখন যদি আমরা একটু শক্ত হাতে দমন না করি, এগুলিকে যদি আমরা একটু মানে কন্ট্রোল না করে, নিয়ন্ত্রণ না করি, সবাই যদি ভারতের এই জুজুবুরির ভয়, আরে ভারত তো নস্যি, আমরা তো বলি ভারত নস্যি। বাংলাদেশের আমরা বর্ডারে চাকরি করেছি, আই টেল ইউ ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি ভারতের কয়েকটা মিডিয়ার সাথে কথা বলেছি কয়েকদিন আগে, আমাদের সামনে বিএসএফ কখনো দাঁড়াতে পারেনি, কখনো দাঁড়াতে পারেনি। এখন আমরা এত কেন মানে বিকিয়ে যাই? আমরা ভারতের সাথে ব্যবসা করতে হবে, ভারত আমাকে ভিসা দিবে না, আমি ভিসার জন্য পাগল হয়ে গেছি, ভারত আমাকে ইম্পোর্ট করবে না চাল, এক্সপোর্ট করবে না, আমি ভারতের পা ধরতেছি। হোয়াট ইজ দিস? আরে পৃথিবী থেকে আর দেশ নাই, না হয় আমি 10 টাকা বেশি দিব, দেখা যাক না, আমি না 10 টাকা প্রফিট কম করব। এখন ভারত যদি আমার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে, ঠিক আছে, ভারত আমার সাথে বড় ভাই আচরণ করবে, উই ডোন্ট অ্যাকসেপ্ট দ্যাট। এখন আমাদের হয়তো এগুলো মাজা ভাঙ্গা, তো এগুলি তো কোমর ভাঙ্গা, আর এগুলি প্রত্যেকটা শোনেন, আমি সলিমুল্লাহ ভাই সামনে আছে, মুরব্বী আমারই ইয়ারমেট কলিমুল্লাহ ভাই, এবং উনি তো অনেক খবর রাখে বাংলাদেশের, এবং ওনাকে আমি আর একটা খবর দেই, আমাদের এই সমস্ত নেতাদের অনেকের ভিডিও আছে, ভিডিও ইন্ডিয়াতে, তারা 71-এ আগরতলা গিয়ে কোন মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করছে, কার কার ভেনাল ডিজিজ হয়েছে, মদ খেয়েছে, সবকিছু রয়ের কাছে এগুলোর ভিডিও আছে, রেকর্ড আছে। এখন আরে ভাই ঠিক আছে, তুই না একটা হানি ট্র্যাপ একটু পড়ছিস, ওকে, পার্সোনাল ওই টুকটাক ওগুলি আমরা ওভারলুক করি, ওগুলো তো এরশাদ সাহেবেরও আমরা শুনেছি অনেক। তাতে কি হয়েছে? কান্ট্রি ফার্স্ট, কান্ট্রি ফার্স্ট, বাংলাদেশ আগে, সোজা কথা। ভুল ত্রুটি থাকবে মানুষের মধ্যে, কোনো মানুষ ফেরেশতা না, মানুষের তো আবেগ থাকবে, মানুষের রাগ থাকবে, মানুষের লোভ থাকবে, ক্ষমতা দেওয়ার ইচ্ছা থাকবে, ক্ষমতা ধরে দেওয়ার ইচ্ছা থাকবে, বাট ইভেন দেন উই আর হিউম্যান বিং। বাট বাংলাদেশটার অস্তিত্ব নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ভারতকে বাদ দিয়ে ভারতকে আমাদের কনসিডার করতে হবে শোন এনিমি, বাট আমরা এনিমি করবো না। বাট এর অর্থই না আমি নতজানু হব, ওই যে গদ করব, নম করব, এটা না। আপনি জানেন আজকে দহগ্রামে কি হয়েছে? দহগ্রাম, আঙ্গুরপোতা দহগ্রাম, আমি কিন্তু ওখানে আই ওয়াজ সিও দেয়ার, আই ওয়াজ কমান্ডিং অফিসার ইন এই যে লালমনিরহাট।
আমার আন্ডারে লালমনিরহাট, রংপুরের একটা অংশ, লালমনিরহাটের পরে আপনার হলো কুড়িগ্রামের কিছু অংশ ছিল। তো পানবাড়ি যেটা 3 বিঘা করিডোর, ইট ওয়াজ আন্ডার মাই কন্ট্রোল। তো এখন ওখানে আপনার যে দহগ্রামটা ইউনিয়নটা আছে, এরা চতুর্দিকে ভারত, ওরা ইন্ডিয়ার পেটের মধ্যে, অলরাইট 3 বিঘা করিডোরে ঢুকতে হয়, কিন্তু 0 লাইন বরাবর যেখানে আপনার আমাদের বাংলাদেশিরা চলাচল করবে, দহগ্রাম ইউনিয়নের লোকজন চলাচল করবে, সেখানে 4 ফিট 5 ফিটের মধ্যে তারা আপনার ফেন্সিং করতেছে, তার কাটার বেড়া করতেছে, খুঁটি পুঁততেছে, সেখানে মদের বোতল রেখে দিচ্ছে, আর বিডিআর ইজ নট ওপেনিং ফায়ার। ওটা তো সরে ফেলা দেওয়া উচিত। বাংলাদেশি আমি তো বলতে পারি বিএসএফ ধরে নিয়ে আসছে অস্ত্র সহ আমার বাঙালি ভাইরা, আমার বিডিআর লাগে নেই। এখন আমি জানি না, মাঝে মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনলে খুব শক্তি পাই, মনে জোর লাগে, ভালো লাগে। হ্যাঁ, আমি ওনাকে ডিজি হিসাবে পেয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে কি, এগুলি আমাদের মানে আইওয়াস এরা মানে তলে তলে কি হচ্ছে। এখন যদি এইটাই হয়, তাহলে এত তো জীবন গেল, এত মানুষ আহত হলো, এত ছাত্র ওদের চক্ষু হারালো, অঙ্গহানি হলো, এটার কি? এগুলির জরিমানা ওদের কাছ থেকে আদায় করা হবে। এই সমস্ত উপদেষ্টাদেরকে ধরে বিচার করতে হবে। যদি এরা ঠিক মতো কাজ না করে, এদের চলে যাওয়া উচিত। আর এরা যদি চলে যেতে না দেয়, এদেরকে বের করে দেওয়া উচিত, বেইজ্জতি করে এদেরকে টেনে নামে হিসেবে বের করতে হবে। এই জন্য আমাদের ছাত্রদেরকে এক থাকতে হবে, এবং যারা ইয়াং এই জেনারেশন আছে, নতুন নতুন পার্টি হয়েছে, যেমন তারেক রহমান একটা ছেলে আছে, মিয়া মশিউজ্জামান, আরো ইয়াং, এই যে আমাদের সাকি আছে, এই ধরনের মান্না ভাইয়ের মতো লোক আছে। মান্না ভাইয়ের মতো তো ভালো পলিটিশিয়ান আমি মনে করি এই মুহূর্তে খুব কম আছে। তো মান্না ভাইয়ের মতো লোক উচিত আরো কিছু এগুলিকে অর্গানাইজ করা। শওকত মাহমুদের মতো সাংবাদিক যারা অনেক কিছু বোঝে, রিসার্চ করে, অ্যানালাইসিস করে, যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝে, এদেরকে আমাদেরকে সামনে আনতে হবে। পুরো জাতিকে বা ইয়াং জেনারেশনকে এক করতে হবে, এবং এই টাকা পয়সার মধ্যে যদি কেউ ইনভলভ হয়ে থাকে, এদেরকে সর্ট আউট করতে হবে, এদেরকে লাথি মেরে বের করে দিতে হবে, এবং এদেরকে জেলে ঢুকাতে হবে, তারপরে পানিশমেন্ট দিয়ে। কোথা থেকে টাকা আসছে হিসাব কিতাব সব বুঝিয়ে দিতে হবে। আমরা এত সহজে বিক্রি হলে তো হবে না, তাহলে এই দেশটা তো আর আগাবে না। ভারত তো চায় না এই দেশে গণতন্ত্র চর্চা হোক, ভারত তো চায় না এই দেশটা আলাদাভাবে চলুক, স্বাধীনভাবে চলুক। ভারত চায় আমাদের উপরে খবরদারি করতে। তো সেই খবরদারি আমি করতে দিব, এবং এই যাদের মাধ্যমে খবরদারি করতে চাবে তাদেরকে আমরা বিনা শাস্তিতে, বিনা জবাবদিহিতায় ছেড়ে দেব, এইটা হতে পারে না। উই ক্যানট ডু দ্যাট, উই ক্যানট অ্যালাউ দ্যাট। কারণ এখানে আমাদের 17 কোটি 18 কোটি মানুষ। সুতরাং আমাদের এক হাসিনা চলে গেছে, আবার হাসিনার জায়গায় আর এক রোজিনাকে নিয়ে আসবো, এইসব তো হবে না। আমরা হাসিনা, রোজিনা, সকিনা আমরা এইসব চাই না। আমরা চাই বাংলাদেশে ভাসানীর মতো মানুষ আদর্শে বিশ্বাসী, শেরে বাংলার মতো মানুষ আদর্শে বিশ্বাসী। আমরা চাই এমএজি ওসমানী, আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তাদের মতো মানুষ। আমরা এরকম মানুষ, যদি এদের আদর্শ নাই এরা, কিন্তু এদের আদর্শে যদি আমরা বিশ্বাসী হই, এদেরকে আমরা স্টাডি করি, আমরা দেখব কিভাবে সুন্দর করে তারা বক্তব্য রাখছে, মার্চ করেছে, পুরো জাতিকে মুখ করিয়েছে। সুতরাং আমরা 71-এর আগ পর্যন্ত তো বঙ্গবন্ধুর ভূমিকাও তো বিশাল, জিয়াউর রহমানের ভূমিকাও তো বিশাল। আমরা তো নেতৃত্ব কম পাইনি, কিন্তু আমরা নিজেরা কামড়াকামড়ি করে, আমরা মির্জাফর হয়ে, আমরা সামান্য পয়সার বিনিময়, পদ পদবীর বিনিময় বা অন্য কোনো কারণে আমরা কেন ব্ল্যাকমেইল হয়ে যাচ্ছি আমি বুঝি না। তা আমার মনে হয় আমাদেরকে আর জান এবং আর রক্ত না দিয়ে, এই যারা আছে বর্তমানে মানে উপদেষ্টা, এদেরকে পরিবর্তন করতে হবে, নতুন উপদেষ্টা নিতে হবে। না নিলে ঘেরাও করতে হবে, যেভাবে ঘেরাও করে জাস্টিসদেরকে রিজাইন করা হয়েছে, লাগলে ওইভাবে সচিবগুলিকে সরিয়ে দিতে হবে। সবচেয়ে খারাপ হলো আমলার, এই দেশের সবচেয়ে জঘন্য মানে ক্রিমিনাল, সবচেয়ে স্টুপিড বিক্রি হওয়া এগুলো আমলাগুলি। এগুলি ঘুষ খায়, এগুলি বেগম পাড়ায় বাড়ি বানায়, এগুলি টাকা পাচার করে, এগুলি কমিশন খেয়ে বিক্রি হয়ে যায়, এগুলি ইন্ডিয়াতে গিয়ে মদ মেয়ে নিয়ে থাকে, এগুলির অনেক রেকর্ড আছে। এগুলির মধ্যে হার্ডলি কিছু ভালো আছে। আমরা আসাফুদ্দৌলার মতো একজন সচিব চাই, আমরা আকবর আলী খানের মতো একজন সচিব চাই। এরকম ভালো মানুষ কিছু আছে, নাই তা না। সুতরাং আমাদের তাদেরকে বের করতে হবে, তাদেরকে রেখে এইগুলিকে বের করে দিয়ে আমাদের আবার দরকার হলে সচিবালয় ঘেরাও করতে হবে।
পুলিশ অনেকটা এখন ঠিক হয়েছে, কিন্তু এখনো ভীত। বাট পুলিশের মধ্যে আমাদের অনেক ভালো লোকও আছে। নতুন পুলিশ নিতে হবে, নতুন অফিসার নিতে হবে, কিচ্ছু করতেছি না, এটা হবে না। ডক্টর ইউনূসের একার পক্ষে সম্ভব না। ডক্টর ইউনূস আমাদের মডেল, ডক্টর ইউনূস আমাদের মাথার উপরে থাকবে, ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, লাস্টে আরেকবার আসার জন্য ট্রাই করব আমরা। আমাদের সাথে দুইজন দর্শক আছে ভাই, আমাদের দর্শকদের কথা আমরা শুনবো রাত 10:30টায়, আমরা 11:30টায় বাংলাদেশ টাইমে। তো আপনাদের যদি কোনো শর্ট প্রশ্ন থাকে, শুধুমাত্র শর্ট প্রশ্ন, 11:30টায় আপনাদের বক্তব্য দিতে পারবেন, কিন্তু এখন শুধুমাত্র শর্ট প্রশ্ন যদি থাকে। জালালি সঙ্গীত ভাই, শর্ট প্রশ্ন। যেহেতু শর্ট বলেছেন, আমি শর্টেস্টের পর্যায়ে যাবো। আসসালামু আলাইকুম সবাইকে। বাঙালি হিসাবে আমরা গর্বিত জাতি, তাহলে প্রশ্ন, মির্জাফর, মিলন, ক্লাইভরা কেন বারবার ক্ষমতায় আসে? উত্তর একটাই, জনগণ নয়, কিছু কুলাঙ্গার আমলা নেতার কারণে। দুটো জিজ্ঞাসা আমার ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে, কি জঘন্যতম সিলেকশন লেস জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বাধীনতার ঘোষক কে, তার ফয়সলা জাতি আজও নিশ্চিত হয় নাই, শেখ নাজিয়া। আর শহীদ 30 লক্ষ না 3 লক্ষ, এ নিয়ে জোড়া টানাটানি হচ্ছে। ধরলাম 30 লক্ষ। জালালি ভাই, আমরা বুঝতে পারছি আপনি 11:30টার সময় জয়েন করেন, 11:30টার সময় আমাদের। আচ্ছা, ধন্যবাদ। সোহেল ভাই, যদি শর্ট কোনো প্রশ্ন থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট করে একটা প্রশ্ন করব যে মেজর ইমরান স্যারের প্রতি। দেখেন স্যার, আপনি সুন্দর বক্তব্য দিয়েছেন, সুন্দর, মাশাআল্লাহ। দেখেন, বাংলাদেশে যখন আপনি আইন এবং আইন প্রশাসনের মধ্য দিয়ে যখন আপনি সুশাসন প্রতিষ্ঠিত যদি করতে না পারেন, আপনি যতই কিছু করেন না কেন, কাজ হবে না। এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি আইন শাসনের মাধ্যমে এবং সুশাসনের মাধ্যম দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো জিম্মে হয়ে থাকবে, কিন্তু আমাদের দেশের আইনটা আপনি অবশ্যই দেখতেছেন কোন পর্যায়ে আছে, কারণ আপনি একজন সেনা মেজর হিসাবে আপনি আইন সম্পর্কে আপনার কাছে ধারণা আছে। কিন্তু আমার বাংলাদেশে আমরা যে চলিত আইন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থাতে দেখতেছি, গতকালের একটা ঘটনা, চট্টগ্রাম রাউজান, যে জুমার দিনে, গতকাল জুমার দিনে একজন সফল ব্যবসায়ী জুমার দিনে মানে মসজিদের দিকে রওনা দিয়েছে, পিছন থেকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার কিন্তু কোনো ধরনের রাজনৈতিক পরিচয় নেই, নয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জামাত, কোনো কিছুই নেই। তাহলে দিনে দুপুরে যেই দেশে গুলিবিদ্ধ হয়ে সাধারণ জনগণকে যদি আপনার জীবন দিতে হয়, তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি? যে দেশের আইন প্রশাসন আজও নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, নিজেদেরকে লোভ লালসা প্রতিহিংসা থেকে বের করে আসতে পারতেছে না, তাহলে সেই দেশে আপনি যতই সংস্কার করেন না কেন, কোনো কিছুই কাজ হবে না। কিন্তু আমাদের প্রথম ধাপ যেটা সংস্কার করা প্রয়োজন, সেটা হচ্ছে আইন সুশাসন। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমরা রহিম ভাইয়ের কাছে আসবো। রহিম ভাই, আপনি সবকিছুই শুনছেন আমাদের অনুষ্ঠান, আশা করছি খুব সুন্দরভাবে শুনছেন আপনি। আপনার কাছে একটা জিনিস বলি আমরা, আপনি কি দেখেন বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কলিমুল্লাহ স্যার, ইমরান ভাই এবং যারা শুনছেন, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। একসময় যখন কলিমুল্লাহ স্যার টকশো করতেন, ওনার পিছনে একটা ভারতের জাতীয় পতাকা থাকতো। তখন বিএনপির অনেক লোকজন উনাকে বলতেন ভারতের দালাল, বাট উনি কিন্তু সরাসরি ভারতের পক্ষে কথা বলতেন না। আর এখন যারা সরাসরি ভারতের পক্ষে কথা বলেন বিএনপির, ওনাদেরকে কি নামে অভিহিত করবো ওটা আমি জানি না, ওটা সাধারণ জনগণে বলবেন। আমি একটা কথা বলবো, আপনারা যারা এই নিয়মিত টকশো দেখেন, কলিমুল্লাহ স্যার অনেকগুলো কথা বলছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। আমি শুধু কয়েকটা ঘটনা উল্লেখ করব বাংলাদেশের সকল বিশ্বাসীদের উদ্দেশ্যে। আবার বললাম, সকল বিশ্বাসীদের উদ্দেশ্যে, আস্তিকদের উদ্দেশ্যে। এই পৃথিবীতে সবচেয়ে বড় আস্তিক ছিলেন আজাজিল, যাকে আমরা বলি ইবলিস শয়তান। উনি ছিলেন জিন। উনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এত বেশি সন্তুষ্ট অর্জন করছেন, আল্লাহ পাক উনাকে জিন থেকে ফেরেশতায় রূপান্তর করছেন। শুধুমাত্র উনি কিন্তু ইবলিস শয়তান কিন্তু এই নাস্তিক ছিল না, সে আস্তিক ছিল। শুধুমাত্র আল্লাহর নির্দেশ মানা নাই, সে শুধু অহংকার করছে।
তো আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলেন, সমন্বয়ক বলেন, রাজনৈতিক দল বলেন, আমাদের সুশীল সমাজ বলেন, আমাদের টকশোর আলোচক বলেন, সবার মধ্যে আমি সেই অনেকের মধ্যে আমি সেই দেখতে পাচ্ছি সেই আজাজিলের সেই অহংকার বোধ কিন্তু আজাজিলকে ইবলিস শয়তানে রূপান্তর করছে। এবং এই ভারতীয় উপমহাদেশের রাজনীতি নিয়ে আমি আরেকটা কথা বলতে যাব। 1857 সনে যখন সিপাহী বিপ্লবের পরে বাহাদুর শাহ জাফর রেঙ্গুনে উনাকে করা হলো, নির্বাসিত করা হলো, উনার মেয়ের বিয়ের সময় উনার স্ত্রী অনেকের কাছে আর্থিক সাহায্য চাইতে গেলেন, কেউ উনার স্ত্রীকে আর্থিক সাহায্য দিলেন না। তখন বাহাদুর শাহ জাফর বলেছিলেন, শুনো, লোকজন বুঝে ফেলছে আমার আর ক্ষমতা নাই। আর আরেকটা উদাহরণ দেই, আমাদের পতিত ফ্যাসিস্ট হাসিনা লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছেন, অথচ দেখেন উনার মেয়ের হাজবেন্ড এখন কাতারের কারাগারে, উনার ছেলের সাথে উনার ছেলের বউয়ের সাহায্য হয়ে গেছে, উনার বাগ্নিকে যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা পদত্যাগ করতে হয়েছে। তো অতি অর্থ যে কত ভয়াবহ, এটা আমাদের প্রতি তো হাসিনা প্রমাণ। আর আরেকটা প্রমাণ দিলাম আমি ওই ঘটনাটা। আমি সকল কিছুর মূলে আমি কলিমুল্লাহ স্যারকে একটু বলবো আমার কথাগুলো অ্যাটেনশন করার জন্য এবং শোনার জন্য। এখন বিএনপির যে বা যারা বড় বড় হুমকি দামকে দেন, আমি এই বিগত আন্দোলনের সময় আমি ঢাকার যে কোনো একটা হোটেলে ছিলাম, আমার কাছে বিএনপির অনেক নেতারা আসতো, যদিও আমি বিএনপির কোনো নেতা না, একজন সমর্থক। তো একদিন আমি অত্যন্ত রাগান্বিত হয়ে বিএনপির 2-3 জন নেতাকে আমার হোটেলে আমার রুম থেকে বের করে দিয়েছি। কেন বের করে দিয়েছি? ওনারা বললো যে আমাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে হলে ভারতের সাথে সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে। আমি বললাম ইম্পসিবল। যদি মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক বিস্ফোরণ থাকতে পারে, আমরা কেন ভারতের সাথে মিলে রাজনীতি করব? এই পৃথিবীতে 2টা রাষ্ট্রের জন্ম হয়েছে ধর্মের ভিত্তিতে, একটা হলো ইসরায়েল, একটা হলো পাকিস্তান, যেটা কলিমুল্লাহ স্যার বিগত দিনে ওনার আলোচনায় বারবার বলেছেন। তাই আমি যারা এই জুলাই আগস্টের আন্দোলন, গণ আন্দোলন বলেন বা অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, এগুলাকে ধারণ করেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসাদুল্লাহ স্যারের বক্তব্যটা শুনবেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কলিমুল্লাহ স্যার এর আগে অনেকগুলো কথা বলছিলেন, একজন ভদ্রমহিলা মারা গিয়েছিলেন গুলশানে একটা বই লেখার কারণে, স্যারের আলোচনাগুলো শুনবেন। সর্বশেষ আমি আমাদের দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই পৃথিবীতে আপনি নট অনলি বাংলাদেশ, এই পৃথিবীতে আপনি দ্বিতীয় কোনো রাজনীতিবিদ দেখান যার পিতা এবং মাতা দুইজনে একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, এক্সেপ্ট মিস্টার তারেক রহমান, একমাত্র আপনি। আপনাকে এখন যে সিদ্ধান্তটা নিতে হবে, আমাদের দেশের বর্তমান অবস্থা 1971 সনের সে 25শে মার্চের কালো রাত্রির মতো। সে 25শে মার্চের কালো রাত্রিতে যখন তৎকালীন ক্যাপ্টেন অলি, বর্তমানে কর্নেল অলি আহমেদ স্যার জিয়াউর রহমান স্যার গিয়ে বললেন, স্যার এখন কি করবেন আপনি সিদ্ধান্ত দেন। তখনকার তরুণ জিয়াউর রহমান স্যার কোন নেতা, ওনার কোন সিনিয়র অফিসার বা কারো কোন আদেশের তোয়াক্কা না করে উনি একটাই ঘোষণা দিচ্ছেন যে উই রিভোল্ট। তো মিস্টার তারেক রহমান স্যারকে বলবো, বাংলাদেশের জুলাই আগস্টে যে বিপ্লব ঘটেছে, আমাদের সমন্বয়করা বলে এতে বিএনপির কোনো অবদান নেই, সমন্বয়কদের কথা ভুল। আবার বিএনপির নেতৃবৃন্দ যে বলে এটার সাথে বিএনপি জড়িত, এই কথাও ভুল। জড়িত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেমিক তৃণমূল নেতা কর্মীরা। তা আমি দেশ নায়ক তারেক রহমানকে বলবো, আপনি তৃণমূলের নার বুঝে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো উনি যে উই রিভোল্ট বলছিলেন, আপনি আপনার একক সিদ্ধান্ত দিবেন, আপনি আপনার নেতাদের কোনো কথা শুনবেন না। আপনার এই নেতারা ভারতের লাস্টে আরেকবার আপনার কাছে আসবো, আমরা আরেকবার আসবো। না না, আমি দাউদ ভাই আমি একটা কথা বলে নি, আমার এই কথাটা একটু কলিমুল্লাহ স্যার ব্যাখ্যা করবেন। সর্বশেষ আমি একটা কথা বলবো, আজকে যে বিএনপি যে সংস্কারের কথা বলে কেন সমন্বয়ক বা লোকজন রাজি হচ্ছে না, এটার ব্যাখ্যা কলিমুল্লাহ স্যার দিতে পারবেন। আমাদের 1971-এর পরে আমাদের আরেকটা অত্যন্ত ক্রান্তিকাল ছিল এরশাদ শাসন আমল। এই লোকটা ছিল একটা জানোয়ার, একটা বারবার এজেন্ট, একটা চরিত্রহীন। এই লোক যখন বন্দুকের নলের মুখে বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন,
বিচারপতি সাত্তার অনেকে জানেন না উনি কে ছিলেন। উনি ছিলেন 1970-এর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, আমি এখানে আরেকটা কথা বলে রাখি, নাগরিক অধিকারের যেই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলেছিলেন জিয়াবাদ এবং মুজিববাদ দুইটাকে বাদ দিতে হবে, আমি ওনার সাথে চ্যালেঞ্জ করলাম মুজিববাদ বাদ দিতে হবে, জিয়াবাদ রাখতে হবে, আপনাকে জিয়াবাদ বুঝতে হবে। জিয়াউর রহমান বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তখন ছাত্র ওনাকে রক্তাক্ত করেছিলেন। উনি ছাত্রকে বলেছিলেন তোমরা কেন আমাকে ইট পাটকেল মারতেছ, তোমরা আসো আমি তোমাদের কথা শুনবো। সেই ছাত্রদলকে উনি গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়ার জন্য প্রথম কাউন্সিল করেন। যেই কাউন্সিলরদের ভোটে নির্বাচিত সভাপতি ছিলেন জালাল আহমেদ, সেক্রেটারি ছিলেন মাহবুবুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক ছিলেন সানাউল হক নিরু। তিনজনের সম্পর্ক, প্রথম জন ভগ্নিপতি, দ্বিতীয় দুজন সহোদর। যখন এরশাদ ক্ষমতা আসে, এরশাদ দেখলো যদি জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করতে হয়, তাহলে জালাল, বাবলু এবং নিরুকে শেষ করতে হবে। উনি প্রথম টার্গেট নিলেন, আমি জানি না, আমাকে কলিমুল্লাহ স্যার অথবা ইমরান ভাই ক্লিয়ার করতে পারবেন। জালাল ভাই যখন অস্ট্রেলিয়াতে পাঠানো হলো, তারপরে নিরু ভাইকে হত্যা করা হলো। নিরু ভাইকে হত্যা করার পরে আমাদের আমানুল্লাহ আমান সাহেব থেকে শুরু করে এই জাতীয়তাবাদী শক্তির ভিতরে গাপটি মেরে বসে থাকা একদল দালাল প্রচার করলো বাবলু ভাই নিজে নিজের বোমায় উনি নিহত হয়েছেন, যেটা মিথ্যা প্রমাণ করলেন আমাদের কলিমুল্লাহ স্যার। এটার পরে তারা টার্গেট করলো যে এখন যে কোনো ভাবে হোক সানাউল হক নিরুকে দল থেকে বের করতে হবে। সানাউল হক নিরুকে দল থেকে বের করতে না পেরে সানাউল হক নিরু ভাইকে গ্রেপ্তার করা হয়। সানাউল হক নিরু ভাইকে কে গ্রেপ্তার করেছিলেন? হামিদুল হক সানা, তৎকালীন ডিবির ইন্সপেক্টর। উনি বর্তমানে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি, যদি আমি ভুল না করে থাকি। এরপরে ছাত্র দলের মধ্যে আর কোনো নির্বাচন হয় না। আর একটা নির্বাচন হয়েছিল যেখানে ইলিয়াস রিজভী পরিষদ, ওনারা কয়েকদিন ছিল। এরপরে 1990 সালে যখন ডাকসু নির্বাচন হয়, তখন ছাত্রদল থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুইটা প্যানেল নির্বাচন করবেন। একটা হলো দুদু রিপন পরিষদ, আর একটা হলো আমান খোকন পরিষদ। কাউন্সিলরদের মধ্যে ভোট দেওয়া হলো, দুদু রিপন পরিষদ বিপুল ভোটে জয়যুক্ত হলো, তারা ছাত্রদলের প্রতিনিধিত্ব করবে ডাকসুতে। কিন্তু কেন, কি কারণে, কিসের জন্য দুদু রিপন পরিষদকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দেওয়া হলো আমান খোকন পরিষদকে? যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বুঝতে পারলেন আমান খোকন পরিষদের ব্যাপক বরাডবি হবে ডাকসুতে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুইজন লোককে ডাকলেন। একজন মারা গিয়েছেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, তিনজন, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, জাহানারা বেগম, আরেকজন হলেন আমাদের মির্জা আব্বাস ভাই। তিনজনকে ডেকে বললেন তোমরা যদি ডাকসুতে আমান খোকনকে জয়যুক্ত করতে হয়, তোমরা নিরুকে আমার বাসায় নিয়ে আসো। তখন এই তিনজন গিয়ে নিরু ভাইকে ওনার মইনুল হোসেন রোডের বাসা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় নিয়ে যায়। রাত্রি তখন 12টা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরু ভাইকে বলেছিলেন বাবলু মারা গিয়েছে, আমার আর একটা সন্তান তুমি, আমি চাই না তুমি আমার জন্য মারা যাও। আমি আমান খোকন পরিষদকে মনোনয়ন দিয়েছি। আমান খোকন পরিষদ, আমার পরিষদ, আমান খোকন পরিষদ, ছাত্র দলের পরিষদ, আমান খোকন পরিষদ, নিরুর পরিষদ। পরের দিন যখন সানাউল হক নিরু ভাইকে নিয়ে অধ্যাপক বি চৌধুরী, ব্যারিস্টার নাজমুল হুদা, মির্জা আব্বাস ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, ওই দিনে আমান খোকন পরিষদের নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়। কিন্তু কালের কি নির্মম পরিহাস, কি অত্যন্ত দুঃখের বিষয়, সে নিরু ভাইকে দল থেকে বিতাড়িত হতে হয়। এবং বাংলাদেশের বর্তমান রাজনীতির যে অবস্থা আপনারা আমার কাছে জানতে চাইলেন, আমি এই টকশোর মাধ্যমে সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের উপর দিয়ে ছাত্রদল প্রতিষ্ঠিত, সেই ছাত্রদল ধ্বংস হয় 90-এর আন্দোলনের পরে। 90-এর আন্দোলনের পরে ছাত্রদলে আর কোনো কাউন্সিল হয় নাই। ছাত্রদলে তখন কোটারি প্রথা চালু হয়। বরিশাল গ্রুপ, নোয়াখালী গ্রুপ, কুমিল্লা গ্রুপ, চট্টগ্রাম গ্রুপ, অমুক নেতার গ্রুপ, তমুক নেতার গ্রুপ, আর কাউন্সিল নির্বাচিত হয় নাই। তৃণমূলকে রাস্তা আস্থা করে ফেলে দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচন আর হয় নাই। স্বৈরাচার এরশাদের আমলে যদি ডাকসু নির্বাচন হইতে পারে, সামরিক শাসন চলা অবস্থায় যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে মাহমুদুর রহমান মান্না ভাই বিপি হইতে পারে,
1990 সনের পরে কেন ডাকসু নির্বাচন হয় নাই? যে ডাকসু গণতন্ত্রের আতুরঘর, যে ডাকসু থেকে ভবিষ্যৎ রাজনীতির ফসল জন্ম নিবে, কেন সে ডাকসু নির্বাচন হয় নাই? যে দুদু রিপন পরিষদ নিয়ে গন্ডগোল শুরু, আজকে সে দুদু ভাই এবং রিপন ভাই দুজনেই বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। যে আশফাক ভাই, যে হাবিবুল নবী খান সোহেল ভাই, যে হাবিবুল ইসলাম ভুইয়া ভাইকে নিয়ে নিরু ভাই, অভি ভাই, কামরুজ্জামান, রতন ভাইরা দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন, আজকে ওনারা সবাই দলে। আমি নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে বলবো, সেই 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে যে 3 দলের রূপরেখা ছিল, সেই 3 দলের রূপরেখা আজকের সমন্বয়করা জানে না। সেই 3 দলের রূপরেখা কি ছিল? সেই 3 দলের রূপরেখা কেন বাস্তবায়ন হয় নাই? আর আমি আরেকটা কথা বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত পেশাদার রাজনীতিবিদদেরকে নিয়েছিলেন। এটা আমি নীরবের মুখ থেকে একবার শুনেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহজিদুর রহমান নীলক্ষেতে বাজার করতে গিয়েছিলেন হাতে একটা শটের ব্যাগ নিয়ে, নীরবে তখন জিজ্ঞেস করেছিলেন, চাচা আপনার শটের ব্যাগ কেন, আপনার গাড়ি কই? আমার প্রধানমন্ত্রীও শেষ, প্রধানমন্ত্রীর গাড়িও শেষ। আপনি থাকেন কই? কয়খানে 2 রুমের একটা সাবজেক্ট নিয়ে। আমি প্রধানমন্ত্রীও শেষ, আমার বাসাও শেষ। আমি পরে আবার বলবো, আমি যে কথাগুলো বললাম আমার আরো অনেক কথা আছে, এবং আমি নাগরিক অধিকারের রহিম ভাই আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। আমরা তো এখন আসলে অনেক টাইম হয়ে গেছে, আমরা শেষের দিকে। তো ইমরান ভাই, আপনার কাছ থেকেই অনুষ্ঠান শেষ করব, শেষের দিকে আপনার কাছে, রহিম ভাইয়ের কাছে যে অনুষ্ঠান শেষ করব। বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা কোনো দলের এগেনস্টেও না, কোনো দলের পক্ষেও না, কোনো দলের মানে কোনো কিছুই না। আমরা বাংলাদেশের সাধারণ জনতা হিসেবে কথা বলছি। দেখেন, আপনি বিএনপির কথাও আমরা বলি, বিএনপির আপনার কি বলবো, সত্যি কথা, আপনি যদি বিএনপির 31 দফা পড়েন, 31 দফার রিপিটেশন আছে অনেকবার, এবং যেটা 31 দফা যেটা দফা দেওয়া হয়েছে না, এই দফাগুলো আসলে অত্যাধুনিক, যেটা একটা সৃজনশীল একটা থাকবে, এটা আমরা আশা করিনি, বিএনপির কাছ থেকে আশা করিনি। অন্যদিকে ছাত্রদের কাছ থেকে যেটা আশা করছিলাম, যে একটা সুন্দর দেশ হবে, আপনাদের মতো যারা আছেন, যারা আমাদের সম্মানীয় ব্যক্তি আছেন, সমাজে তো সম্মানীয়, দেশে সম্মানীয় ব্যক্তি আছে, তাদেরকে দিয়ে তারা পিছনে থাকবে, ছাত্রদেরকে বাদ দিয়ে না, ছাত্ররা থাকবে, কিন্তু তাদের ছাত্ররা সামনে থাকলো, পিছনে আপনাদের মতো মানুষজন থাকবে, তারা হচ্ছে অ্যাটলিস্ট দিয়ে আমাদের সুন্দর একটা দেশ হবে। কিন্তু আমরা কিছুই পাইনি, বরং এখনো পর্যন্ত 5টা লাশ মনে হয় এখনো হাসপাতালে আছে, বেওয়ারিশ লাশ, ছাত্রদের অভিভাবক খুঁজে পাওয়া যায়নি, এবং যারা চিকিৎসা নিতে গেছে তাদের চিকিৎসার জন্য খরচও দেওয়া হয়নি। এইভাবে আমার দেশ চলছে। আপনারা কি আসলেও এইভাবে চাচ্ছিলেন কিনা দেশটা? যা সংক্ষেপে বলে শেষ করবেন। না, এটা তো আমরা মোটেই আশা করি নাই। এটা হলো আমাদের টোটালি মানে কল্পনার বাহিরে। আমরা একটা দেশ এসেছি, প্রথমত প্রায়োরিটি ছিল আমাদের যারা মারা গেছে বা আহত হয়েছে বা যারা অঙ্গহানি হয়েছে, এদেরকে যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়া এবং তাদেরকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো। আমরা যে কাজ কারবার দেখেছি টোটালি ফ্রাস্ট্রেটিং, হতাশাজনক। এইগুলি কেন এখনো রাখা হয়েছে আমি জানি না। তো আমি এটা আমাদের শুনেছি ও সরানো হয়েছে, ওটা ছিল আবার একটা মানে হামলা হয় কি, এগুলি মানুষের মধ্যে পড়ে না। এখন আমি বলি, শোনেন, আপনি দেখেন, আপনার কারাগার বলছি 26টা জনপ্রশাসন ক্যাডার, এরা সমস্ত সুযোগ সুবিধা নিবে, আর বাকিরা ওই যে মানে ওরা যা কনসিডার করবে তাই, মানে ওদের বাপের দেশ। হাসিনা যেরকম ভাবতো বাপের দেশ, তো আবার অনেকে মনে করে এটা 2টা পরিবারের দেশ, মানে পুরো দেশটা মনে হয় ওনাদের কাছে আমরা জিম্মি দিয়েছি। জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক করেছে, দেশ স্টেটসম্যান হিসেবে ভালো চালিয়েছে, এজন্য আমরা ক্রেডিট দেই, স্যালুট দেই, উই অনার হিম, রেসপেক্ট হিম। শেখ মুজিব স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, 71 পর্যন্ত যে কাজ করেছে, বঙ্গবন্ধু উপাধি পেয়েছে, আমরা তাকে সম্মান করি, কিন্তু তারপরে যে কর্মকাণ্ড সেগুলি তো বিতর্কিত। সুতরাং আমি মনে করি বিতর্কের ঊর্ধ্বে যে আছে, আমি 3টা নাম আপনাকে বলেছি, একটা হলো ভাসানী, আরেকটা হলো শেরে বাংলাকে ফজলুল হক, আরেকজন নেতা যার নাম একেবারে টোটালি ভুলে গেছে, এম এ জি ওসমানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। হোয়াট ইজ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক?
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মানে ওই সময় পুরো দেশটা ছিল মুক্তিযুদ্ধের হাতে, সেই দেশের প্রেসিডেন্ট, সেই দেশের সবকিছু, তার কোনো নামগন্ধ নাই, তাদের কোনো মানে হিসাব নাই। সুতরাং এই তিন মানুষের আদর্শে আমাদেরকে বলিয়ান হতে হবে, বাকি কারো দরকার নাই। আর আমি এখন মনে করি এই দেশটাকে ভালো করতে হলে আমরা যারা এখনো ভালো মানুষ আছে, মাহমুদুর রহমান ভাই আমার দেশের, যে যাই বলুক, এইরকম মানুষ, সাহসী মানুষ, ত্যাগী মানুষ এরকম আরো আছে, তাদেরকে দলীয় আনুগত্য না থাকার কারণে দল থেকে বের করা হয়ে দেওয়া হয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হয়নি। এরকম বিভিন্ন দলের লোক আছে, এটা আওয়ামী লীগেও আছে। আমরা কথা হলো এদেরকে নিয়ে দরকার একটা জাতীয় সরকার করা হোক। মান্না ভাই আছে, আমাদের দেশে তো যোগ্য লোক আছে, কোনো সন্দেহ নাই। ছাত্ররা যারা বিপদগামী হয়ে গেছে, এরা প্রমাণ সাপেক্ষে, তদন্ত সাপেক্ষে এদেরকে বের করে দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক, এদেরকে জেলে ভরা হোক। কিন্তু এখন বুঝতে হবে আওয়ামী লীগ এগুলি অনেক কিছু করতেছে। আওয়ামী লীগ ইজ ফান্ডিং, ইন্ডিয়া ইজ ফান্ডিং। ইন্ডিয়ার যে সমস্ত আপনারা চ্যানেলগুলি দেখতেছেন বাংলাদেশের বিরুদ্ধে 24 ঘন্টা অপপ্রচার করে, হিন্দু মারা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এরা সব হইলো শেখ হাসিনার টাকা এগুলি করতেছে। বাংলাদেশে আওয়ামী লীগের এমপিদের টাকা এগুলি করতেছে, যারা শত হাজার কোটি টাকা বানিয়েছে। সুতরাং ওই ফাঁদে পাড়া না দিয়ে বাংলাদেশ, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করতে হবে, চায়নার সাথে সম্পর্ক করতে হবে, কাটা দিয়ে কাটা তুলতে হবে। এবং ইন্ডিয়া এমন কিছু না, ইন্ডিয়ার চেয়ে বড় শক্তিধর দেশ আমাদের বন্ধু আছে। সুতরাং আপনি জানেন এবছর মোদিকে দাওয়াত দেওয়া হয়নি শপথ অনুষ্ঠানে ট্রাম্পের। সুতরাং উই আন্ডারস্ট্যান্ড দি স্ট্যাটাস অফ ইন্ডিয়া। জয়শঙ্করকে ওখানে দাওয়াত দেওয়া হয়েছে। জয়শঙ্কর ওখানে রবির সাথে কথা বলে, ওদের পররাষ্ট্র সচিব, কি কথা হয়েছে বলেনি। বাট ইন্ডিয়া যে সব বলতে চায়, যে মেসেজ দিতে চায়, এগুলি ভুল মেসেজ। আমাদের লোকজন মনে করে আমেরিকার সাথে আঘাত হয়ে গেছে, আমেরিকার চোখ দিয়ে আবার বাংলাদেশকে না দেখে ভারতের চোখ দিয়ে দেখবে। দিস ইজ টোটালি রং। কারণটা হলো টোটাল অ্যাচিভমেন্টটা হয়েছে এই যে পট পরিবর্তন, হাসিনার উৎখাত, স্বৈরাচারের উৎখাত, এটা হয়েছে ছাত্রদের মাধ্যমে। নেতৃত্বে ছাত্ররাই ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, এদেশের জনগণ ছিল, কোনো সন্দেহ নাই। বাট মেইন ক্রেডিট গোস টু স্টুডেন্টস, এদের এতে কোনো সন্দেহ নাই। সুতরাং যারা পরীক্ষিত আমাদের ছাত্র নেতা আছে, সমন্বয়করা আছে, তাদেরকে, তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাদের ডেকে বুঝিয়ে আমাদের বড় ভাই আছি, আমাদের যারা জাতীয় নেতা আছে, মান্না ভাইরা আছে, আরো যারা আছে, তাদেরকে গাইড করতে হবে এবং দেশটাকে আমাদের সুন্দর করে করতে হবে। আমাদের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কৃষক, শ্রমিক যারা সারা জীবন এই 53 বছর শুধু স্বপ্ন দেখছে গণতন্ত্রের, শুধু মানে বাণী শুনেছে, বাণী, কোনো কাজ হয় নাই, কথা শুধু, কাজের কিচ্ছু ছিল না। এখনো কোনো পরিবর্তন হয়নি তাদের ভাগ্যের। তাদের এখনো গৃহ সংস্থানের ব্যবস্থা হয়নি, খাদ্যের নিরাপত্তা নাই, চিকিৎসা নিরাপত্তা নাই। সরকারি হাসপাতালে গেলে একটা টাকা মানে 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 খরচ করা দরকার, করার কথা না। আমি আপনাকে বলি, গত 7 দিন আমি ঢাকা সিএমএইচে ছিলাম। এই ঢাকা সিএমএইচটা কাদের তৈরি? জনগণের ট্যাক্সের টাকায়, তাই না? এরকমই তো প্রত্যেকটা সরকারি হাসপাতাল জনগণের ট্যাক্সের টাকায়। আমি 7 দিন সিএমএইচে ছিলাম, আমাকে মোট বিল দিতে হয়েছে 18 টাকা। 6 দিনে আমার বিল হয়েছে 18 টাকা, যেখানে আমাকে 3 বেলা খাইয়েছে, সমস্ত ওষুধ ফ্রি, কোনো কিছু আমাকে দিতে হয় নাই। আমি একটা এসি রুমে ছিলাম। আমার কথা হইল, বাংলাদেশের জনগণ যারা সরকারি হাসপাতালে যায়, কিভাবে ফ্লোরে পড়ে থাকে রাস্তাঘাটে, ঢাকা মেডিকেলে। আমি আমার একটা কর্মচারীকে ভর্তি করেছিলাম একটা সরকারি হাসপাতালে, কোনো ঔষধ পাওয়া যায় না, কোনো ঔষধ দেওয়া হয় না, সব ঔষধ বিক্রি হয়ে যায় এবং বাজারের ফার্মেসিতে সেই ঔষধ পাওয়া যায়। তো বাংলাদেশের এই সমস্ত যদি পরিবর্তন না হয়, তাই কিসের বিপ্লব, কিসের গণঅভ্যুত্থান? এগুলিকে আমি ঝাড়ু মারি। এজন্য আমাদের উচিত হবে ছাত্রদের এই সমস্ত কুলাঙ্গার যেগুলি সচিব আছে, কুলাঙ্গার যেগুলি আমাদের ছাত্রদের চিকিৎসা করা হয় নাই, যারা এখন আহত, যাদেরকে এখনো বিদেশে পাঠানো হয় নাই, বিদেশ সফর করতেছে মন্ত্রীরা, মানে উপদেষ্টারা, সচিবরা, ওদের সমস্ত কিছু বন্ধ করে আগে ছাত্রদের চিকিৎসা করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদেরকে বিসিএস ক্যাডারে যোগ্যতা, মেধা, ঢাকা ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, কোনো মেধাবী ছেলে ছাড়া এখন
ওই সমস্ত ইউনিভার্সিটিতে পড়তে পারে না। এদেরকে যোগ্যতা মোতাবেক চাকরি দিতে হবে এবং সিনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর যেখানে আছে সব জায়গায় এগুলি দিতে হবে, পুলিশে দিতে হবে। এগুলি না দিলে পুরানো রদ্দি মার্কা মাল দিয়ে তোর বাটপার, যেগুলির চরিত্র নাই, লোভ লালসার শেষ নাই, জিহ্বাটা হলো ওই ইসের ব্যাঙের মতো লম্বা, ওই ধরনের লোক আমাদের দরকার নাই। সুতরাং আমাদের নতুন নিয়োগ দিতে হবে, নতুন লোককে আনতে হবে এই ছাত্রদের মধ্যে থেকে, বিপ্লবীদের মধ্যে থেকে। তাহলে দেশটা আমি আশা করি একটা পরিবর্তনের সম্ভাবনা আছে। এবং ইলেকশন এই মুহূর্তে দেওয়া যাবে না, যদি দিতে হয় সেটা দিতে হবে যেটা আমাদের বলে যেটা ওই গ্রাম লেভেলের ইউনিয়ন কাউন্সিল, মেয়র, এগুলি দিতে হবে। এই পার্লামেন্টারি ইলেকশন হবে পরে, যাতে টাকা ছাড়া নমিনেশন বাণিজ্য যাতে না হতে পারে, যাতে কোনো টাকাওয়ালাকে ওখানে ইলেকশন করতে না দেওয়া হয়। এবং যারা আগে ইলেকশন করেছে, হাজার কোটি শত কোটি টাকা বানিয়েছে, যাদের সম্পদ বিবরণী দুদকে আছে, এই যাদের নির্বাচন কমিশনে আছে, এদেরকে সব কিছু মানে অযোগ্য ঘোষণা করতে হবে। ও কি করে 1 কোটি টাকা বা 1 লাখ টাকা থেকে ওর 1000 কোটি টাকা হলো, ওর আর কোনো বিচার দরকার নাই, ওদেরকে আগে জেলে ঢুকাতে হবে। আর সচিব এগুলিকে অ্যারেস্ট করতে হবে, কিন্তু সচিব এদেরকে অ্যারেস্ট করে এদেরকে জেলে ঢোকান, এদেরকে যতদিনে বিচার শেষ না হবে এরা জেলে থাকবে। যেভাবে রাজনৈতিক নেতাগুলি জেলে আছে, ওদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলে ঢোকান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, রহিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আপনি জাস্ট আপনার শেষ বক্তব্য, আপনি আসলে অতিথি ছিলেন কিন্তু আপনি ফার্স্টের থেকে জয়েন করেননি, যে কারণে আসলে অনেক শর্ট বক্তব্য নিতে হচ্ছে। শেষ বক্তব্য যদি 1-2 মিনিটে শেষ করেন। আমার শেষ বক্তব্য হলো যেটা, সেটা হলো ওই যে ইয়ের নাগরিক আন্দোলন কি বলছে না, যে জিয়াবাদ মুজিববাদ দুইটাই বাদ দিতে হবে, আমি তার সাথে ওপেন চ্যালেঞ্জ দিলাম। মুজিববাদ বাদ দিতে হবে, জিয়াবাদ বাদ দিতে হবে না, আমি তার সাথে এটা নিয়ে তর্ক করতে চাই। আর ছাত্রদলকে যারা ধ্বংস করছে ওদের বিচার চাই। এখানে ইমরান ভাইও আছেন, কলিমুল্লাহ স্যারও আছেন, অনেকে বেঁচে আছেন। ওনাদেরকে এইভাবে টক শোতে জনগণের সামনে ওনারা প্রকাশ্য বলুক 90 এর পরে কেন বিএনপি থেকে গণতান্ত্রিক চর্চা চলে গেল, কেন বিএনপি গণতন্ত্র থেকে অনেক দূরে চলে গেল। আর ভারতের বিরুদ্ধে আমরা সবাই একমত, ভারতের পক্ষে বিএনপি যেসব নেতারা কথা বলবে আমরা তাদের সাথে নাই, কথা ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আমরা আজকে আর বাড়াচ্ছি না, আমরা আপনি যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো নিয়েই আমরা পরপর টকশো করব। আমাদের আসলে ওই টাইপের কোনো রাজনৈতিক দল নাই, তো আমরা সত্য কথা বলতে পারি এবং আমরা বলবো। আমরা হয়তো বিএনপির পক্ষে বললে আমার জন্য একটু সুবিধা হতো, কিন্তু আমি আসলে হারাম কোনো কিছু খাই না, মানে হারাম সেগুলা কোনো কিছু খাই না, যে কারণে আমার ওই সাপোর্ট আমি করি না, কোনো দলকেই সাপোর্ট করি না। আপনি সত্য কথা বলবেন, আপনি কথা বলবেন, আপনার পক্ষে আমি আছি, এই জন্যই আমাদের কথা বলা। আর আমরা চাই মানে একটা ভালো দেশ হোক। এই যে ইমরান ভাই যে কথাটা বললেন সিএমএস এ, যে উনি যে অল্প টাকা দিয়ে যে ভালো সুবিধা পেয়েছে, আমাদের জার্মানিতে এরকম সিএমএস নাই। এই কারণে জার্মানিতে সবাই সমান একই হেলথ কেয়ারের সার্ভিস পায়, একই টাইপের সার্ভিস পায়। আমাদের দেশের মানে মন্ত্রী মিনিস্টাররা বাইরে যে চিকিৎসা নেয় না, যে কারণে আমাদের দেশের সবাই সমানভাবে সার্ভিস পায়। এইসব যদি সার্ভিস গুলা যদি ঠিক করতে হয়, জনগণকে মূল্যায়ন করতে হবে। আর ভালো মানুষ যারা আছে তাদেরকে রাজনীতিতে আনতে হবে। যারা দুর্নীতিবাজ এদের কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না, এটাই আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আর রাত 11:30টায় আমাদের বাংলাদেশের জনতার কথা অনুষ্ঠান আছে, আপনারা ওখানে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ।